আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। দর্শক, হ্যাঁ, সত্যিই ওনার বিরুদ্ধে দুটো কাউন্টার এফিডাভিট জমা করা হয়েছিল নির্বাচন কমিশনে। যে দুজন এটা জমা করেছিলেন তারা দুজনই নির্দল প্রার্থী ওই কেন্দ্রেরই, ভবানীপুরের। আমি দর্শক ছবি দেখাতে পারি। এই হচ্ছেন একজন, যার নাম হচ্ছে সফর শেখ। আর একজন যিনিও নির্দল প্রার্থী, ইনার নাম হচ্ছে মুমতাজ আলী। এই দুজন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাউন্টার এফিডাভিট জমা করেছিলেন নির্বাচন কমিশনে। কি ছিল তাতে, কি ছিল? আমি দর্শক সেই দুটো কাউন্টার এফিডাভিট আমি দেখাতে পারি। দেখুন, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে মুমতাজ আলীর, আর একটা সফর শেখ। এটা হচ্ছে তার করা কাউন্টার এফিডাভিট। সফর শেখ দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কি আছে। দেখুন দর্শক, মমতা ব্যানার্জি যেদিন নমিনেশন ফাইল করেছিলেন, আমি সেদিন অনেকটা রাতের দিকে ওনার জমা দেওয়া যে হলফনামা, যে এফিডাভিট, আমি সেটা দেখিয়েছিলাম। যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি পারলে দেখে নেবেন। আমি সেটা দেখিয়ে একটা প্রশ্ন তুলেছিলাম যে এটা কি হলফনামা। মমতা ব্যানার্জির সম্পর্কে আমরা যেসব অভিযোগ শুনেছি, মানে ওনার বিরুদ্ধে কেস টেসের যেসব খবর শুনেছি, সেই সব কেস টেসের উল্লেখ কোথায়? শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইল করেছেন, হলফনামা জমা করেছেন, যেখানে নিয়ম আছে কারো বিরুদ্ধে, মানে যিনি প্রার্থী হচ্ছেন তার বিরুদ্ধে যদি কোনো কেস টেস থাকে পেন্ডিং বিশেষ করে, তো সেগুলোকে উল্লেখ করতে হয়। এফআইআর, থানা, কোর্ট সব উল্লেখ করতে হয়। শুভেন্দু অধিকারী তো দেখলাম 25টা না 30টা তো ওনার নামে যেসব কেস আছে উনি তো সেগুলো উল্লেখ করেছেন। এবং এটাও তো আমি শুনেছিলাম একটা খবর, শুভেন্দু অধিকারী নিজেই জানেন না যে ওনার নামে কত কেস আছে, কারণ অনেক ক্ষেত্রে পুলিশ কেস টেস দিয়ে চেপে রাখে। তো কত কেস আছে, কি কেস আছে, যেহেতু পুলিশের তরফ থেকে উনি পাচ্ছেন না, সেই জন্য উনি কলকাতা হাইকোর্টে পর্যন্ত একটা মামলা করেছিলেন যে আমার নামে কী কেস আছে জানানো হোক, যাতে করে হলফনামাতে সবটা দেওয়া যায়, কোনো গোপন না থেকে যায়। কিন্তু দর্শক, আমি সেদিন যেটা দেখিয়ে বলেছিলাম যে মমতা ব্যানার্জি যে এফিডাভিটটা জমা করেছেন, আমি দর্শক আজকে আরও একবার দেখাতে পারি। এই হচ্ছে মমতা ব্যানার্জির এবারের এফিডাভিট, দেখতে পাচ্ছেন, 4 এপ্রিল 2026। আমি দর্শক যে অংশটা দেখিয়ে প্রশ্ন তুলেছিলাম সেই অংশটা হচ্ছে এই যে এখানে যেগুলো জানাতে হয়, যে মানে কেস টেস থাকলে তার এফআইআর নাম্বার, থানার নাম্বার জানাতে হয়। তো দেখুন, এখানে সবটাতেই উনি লিখেছেন নট অ্যাপ্লিকেবল, মানে কোনো কেস টেস নেই এখানে উল্লেখ করার মতো, নট অ্যাপ্লিকেবল। না কোনো থানার উল্লেখ, না কোনো কোর্টের উল্লেখ, মানে কিছুই নেই, সব নট অ্যাপ্লিকেবল। তো আমি এটা দেখেই বলেছিলাম যে আমরা কত খবর শুনলাম যে ওনার নামে কেস টেস আছে এত কিছু, আর ওখানে নট অ্যাপ্লিকেবল একটাও কেস উল্লেখ করার মতো না, মানে কোনো কেস টেস নেই।
তাছাড়া উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও তো কেস টেস হয়েছিল, হওয়ার তো কথা, তো কোনো কেস নেই। আর তাছাড়া আমি উল্লেখ করেছিলাম যে একবার শুনলাম যে মহারাষ্ট্রে একটা কেস হয়েছিল জাতীয় সঙ্গীতের ওই অবমাননা, এবং সেটা নাকি বিচার পর্বও অনেকটা হয়ে গেছে, শুধু রায় বের হতে বাকি রয়েছে। তো তারও কোনো উল্লেখ নেই। আসামে কেস টেস হয়েছিল শুনেছিলাম, তারও কোনো উল্লেখ নেই। আমাদের রাজ্যেও তো কেস টেস হয়েছে শুনেছিলাম, তারও কিছু উল্লেখ নেই। ব্যাপারটা কি? তো ব্যাপারটা কি দর্শক, যে প্রশ্ন মানে আমরা রেখেছিলাম ব্যাপারটার বিষয়ে, তো সেই ব্যাপারটারই ব্যাপার আর কি। এই দুজন একেবারে ডিটেলস দিয়ে কোন থানাতে কবেকার কেস, এফআইআর নাম্বার কত, এইসব দিয়ে ওনারা একটা কাউন্টার এফিডাভিট জমা করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যেটাকে নিয়ে ওনার এত ক্ষোভ, এত প্রশ্ন। তো আমি দর্শক একটু দেখিয়ে দিই কোন কোন থানার কথা উল্লেখ করেছেন ইনারা। দুজনেরই সেম কাউন্টার এফিডাভিট, দুজনেই দেখলাম হয়তো একই জায়গা থেকে করেছেন। তো আমি একটা দেখালেই বুঝতে পারবেন। দেখুন যেটা বলতে চেয়েছেন ওনারা নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসার যিনি আছেন তার উদ্দেশ্যে, যে নট অ্যাপ্লিকেবল। দেখুন সব নট অ্যাপ্লিকেবল লিখে দিয়েছেন, কিন্তু ওনার নামে তো এই সব থানায় তো কেস আছে। গীতানগর পিএস গুয়াহাটি, একেবারে এফআইআর নাম্বার 2018 সেকশন দিয়ে পরিষ্কার এখানে দেখুন উল্লেখ রয়েছে। পানবাজার পিএস কেস নাম্বার দেখুন সব রয়েছে, উল্লেখ রয়েছে। কি লতাশিল পিএস কেস নাম্বার দিয়ে রয়েছে। বিভিন্ন রাজ্যের আর কি সব উল্লেখ রয়েছে। তারপরে এখানে তো নর্থ লখিমপুর সদর পিএস, এখানেও দেখুন 2018 সব কেস টেস উল্লেখ। আচ্ছা, এবার এখানে বলা হচ্ছে যে আসামের তো এইসব তো আছেই, তার পাশাপাশি মাথাভাঙা পিএস, মাথাভাঙা মানে এই রাজ্যের পশ্চিমবঙ্গের, সেখানে কেস নাম্বার এই 2021-এর দেখতে পাচ্ছেন। মানে এই যে কেস টেসগুলো পুরো উল্লেখ করে দিয়ে, একেবারে থানা সব উল্লেখ করে দিয়ে ওনারা আর কি বলতে চেয়েছিলেন যে এফিডাভিট মমতা ব্যানার্জি জমা করেছেন সেটা তো ঠিক না, উনি তো গোপন করেছেন, ফলে গোপন তো করা যায় না, তো সেই জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলে ওনারা এটা জমা করেছিলেন, এটাকে জমা করেছিলেন। বুঝতে পারছেন? আমি একটা পেজ দেখছিলাম যে মানে যিনি রিটার্নিং অফিসার আছেন তাকে উদ্দেশ্য করে লেখা, সেটা আমি আর এখানে দেখাচ্ছি না, সেটা আমি হাতে লেখা, আর এটা একটা কাউন্টার এফিডাভিট। তো এটা আর কি মুমতাজ আলীও যেটা জমা করেছেন সেখানে ওই একই বিবরণ দেখুন। এই যে গীতানগর পিএস যেমন দেখলেন আগেরটাতে একইভাবে আছে। তো দুজন মিলেই যারা নির্দল প্রার্থী হয়েছেন ওখানে দুজনেই এটা জমা করেছেন, যে মমতা ব্যানার্জি যে এফিডাভিট জমা করেছেন সেখানে তো তথ্য গোপন করা হয়েছে, ওনার নামে তো কেস টেস আছে, সে তো কিছুই উল্লেখ করেননি। তো এই বলে ওনারা জমা করেছিলেন। আর যেহেতু এটা হচ্ছে হলফনামা, মানে যেটা বলতে হবে সত্য বলতে হবে, এবং এটা এজন্যই একটা সিস্টেম করেছে নির্বাচন কমিশন, যে যাতে করে ভোটাররা তাদের প্রার্থীকে চিনতে পারেন, তাদের প্রার্থীর সম্পর্কে জানতে পারেন মানুষটি কেমন, তার নামে কি কেস রয়েছে, কোথায় কেস রয়েছে, কি অবস্থা রয়েছে, তার ইনকাম কত, তার সোর্স অফ ইনকাম কি, তার বিষয় সম্পত্তি কী আছে, যাতে করে মানে ভোটাররা তাদের প্রার্থীর সম্পর্কে পুরোটা জানতে পারেন, জেনে বুঝে লোক বুঝে যাতে তারা ভোটটা দিতে পারেন, সেই জন্যই কিন্তু কমিশনের এরকম সিস্টেম। তো হলফনামা কথাটার মানেই হচ্ছে যে হলফ করে বলতে হবে যেটা লিখছি দিচ্ছি সেটা সত্য, সেই জন্যই হলফনামা এফিডাভিট। তো সেখানে একজন এই মাপের মানে একজন প্রার্থী যিনি মুখ্যমন্ত্রী, তিনি তথ্য গোপন করবেন এইসব। আচ্ছা, আমি তো শুধু লেখাটা দেখালাম, আমি তার সঙ্গে আপনাদেরকে ওই যে এক্ষুনি বলবেন যে ওনারা কিসের ভিত্তিতে বলছেন, তো তারও কিন্তু ডকুমেন্ট দর্শক এখানে দেখছিলাম দেওয়া আছে। এই যে এফআইআর কপি দেখুন সব দেওয়া আছে। আসামের ব্যাপারে দেখুন সব, মানে পুরো মানে ডকুমেন্ট দিয়ে ওনারা এফআইআর কপিটাবি দিয়ে কিন্তু ওনারা এই অভিযোগটা করেছেন। কাউন্টার এফিডাভিট যেটা জমা করেছেন সব দেখুন, পুরো একেবারে অভিযোগপত্র থেকে শুরু করে মানে 62 পৃষ্ঠার একটা কাউন্টার এফিডাভিট, এবং খবর টবর হয়েছিল তারও কাটিং দেওয়া হয়েছে। মানে ছেলে খেলা না, জাস্ট একটা উল্লেখ করে দিয়ে দিলাম সেটা না, পুরো এফআইআর কপি ডকুমেন্ট দিয়ে।
দর্শক, যেহেতু 62 পৃষ্ঠা, সবটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যারা দেখতে চান আরও অন্যভাবে জোগাড় করে নেবেন বা পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, পুরো একেবারে বিস্তারিত দেখুন না, পুরো 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 কোনো গল্প কথা নয়, কিন্তু পুরো গল্প কথা নয়, এইসব দিয়ে ইনারা করেছেন। আর মুখ্যমন্ত্রী কি বলছেন? আমার নামটাকে কেটে দেওয়ার জন্য গাদ্দারি করা হচ্ছিল, গাদ্দাররা এই কাণ্ড করেছেন। এটা গাদ্দারি নাকি সত্যটাকে ধরিয়ে দেওয়া? আপনি তো জনগণের সঙ্গে গাদ্দারি করছেন। কেন জনগণকে আপনার বলতে সমস্যা কোথায়? নিজেকে খুব স্বচ্ছ সুন্দর ইমেজের দেখানোর চেষ্টা করছেন। আমি তো বলছি আপনি হয়তো এরকম চেষ্টা করছেন, কিন্তু আমার মনে যখন প্রশ্ন তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনাদেরও অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ইনার নামে তো কত কেস টেস শুনেছিলাম, তো কেসের উল্লেখ কোথায়? ফলে এই যে লুকিয়ে রাখছেন, তথ্য গোপন করছেন, এ তো আপনার যারা ভোটার আপনার কেন্দ্রের, তাদের সঙ্গে তো আপনি নিজে গাদ্দারি করছেন। কারণ সত্যটা বলতে সমস্যা কোথায়? উল্লেখ করতে সমস্যা কোথায়? উল্লেখ করলেই তো ধরে নিয়ে চলে যাচ্ছেন না, তো সমস্যা কোথায়? কেন লুকিয়েছেন? তো সেই লুকানোর বিষয়টা যখন ধরিয়ে দিয়েছেন আপনারই কেন্দ্রের 2 নির্দল প্রার্থী, তো সেটাকে বলছেন গাদ্দারি, আমার নামটা কেটে দেওয়া হচ্ছিল। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে যেভাবে ডকুমেন্ট দিয়ে এই কাউন্টার এফিডাভিট করা হয়েছে, ওনার তো প্রার্থী পদ তো সত্যিই বাতিল হয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই আপনাদের এই একটা বক্তব্য থাকবে। হ্যাঁ দর্শক, আমিও তাই মনে করি যে ডকুমেন্ট দিয়ে, যেসব তথ্য দিয়ে, ডিটেলস একেবারে দিয়ে এই 2 নির্দল প্রার্থী জমা করেছেন, এতে কিন্তু সত্যিই ওনার প্রার্থী পদ বাতিল হয়ে যাওয়ার কথা, পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে বললেন পারেনি, চেষ্টা করেছিল, পারেনি না, করেনি। নির্বাচন কমিশন চাইলে করতে পারতো, করেনি। আমি যেটা পুরো নিশ্চিত খবর নিয়ে কথাটা বলছি, করেনি। উনি যেভাবে মানে এইরকম করেছেন, এইরকম ভুলভাল মানে হলফনামা জমা করেছেন, তথ্য গোপন করেছেন, এতে কিন্তু ওনার প্রার্থী পদ বাতিল হওয়াটাই কাম্য, এটাই কিন্তু ঠিক ছিল। কমিশন কিন্তু চাইলেই এটা করতে পারে, করেনি কমিশন। বা ঘুরিয়ে বলতে পারি, যাকে উনি দিনরাত ভ্যানিশ কুমার বলেন না, দাগেন না, আজকেও তো বলতে গিয়ে আবার খাবি খাচ্ছিলেন বা তুতলে যাচ্ছিলেন, হয়তো মনে মনে ওটা কাজ করছে যে যা হয়েছিল বিষয়টা এত ভ্যানিশ, মানে আমি তো ভ্যানিশ হয়ে যেতাম। তো সত্যি আজকের দিনে বলতে পারি, যাকে ভ্যানিশ কুমার বলে দাগার চেষ্টা করেছেন, সেই ভ্যানিশ কুমারই ওনাকে ভ্যানিশ হওয়া থেকে বাঁচিয়েছেন। মানে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে ভোটের লড়াই থেকে ওনাকে ভ্যানিশ হওয়া থেকে বাঁচিয়েছেন ওই ভ্যানিশ কুমারই, মানে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার। উনি যেভাবে জমা করেছেন তাতে কিন্তু ওনার প্রার্থী পদ থাকার কথা না, ওনার নমিনেশন সত্যিই বাতিল হয়ে যাওয়ার কথা। আমি তো বলছি কমিশন দয়া করেছে আপনাকে লড়ার জন্য, দয়া করেছে। অন্য কেউ হলে হয়তো দয়া করতেও না কমিশন, আমার ধারণা। কিন্তু কমিশন এটা যেটা করেছে, আমি তো বলবো নিয়মের বাইরে গিয়ে করেছে, কিন্তু তবুও করেছে। আর একটা বিষয় দর্শক, এক্ষুনি বলবেন যে অন্য দল, বিশেষ করে যে বিরোধী দল আছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী তো ওখানে লড়ছেন, তিনি কোনো অবজেকশন করলেন না? তিনি তো সব কিছুতে লড়েন না, করেননি। আমি সেটাও খবর নিয়েছি, তিনিও করেননি। কেন করেননি? আমি দর্শক তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে যেটা বলেছেন, আমি মমতা ব্যানার্জিকে শহীদ হতে দিতে চাই না, আমি ওনার সঙ্গে লড়াই করে ওনাকে হারাতে চাই। কারণ এটা ঠিক, নাম বাতিল করা হয়নি, খারিজ করা হয়নি নমিনেশন, তবুও উনি কি বলছেন, আমার নামটা কেটে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তার মানে কি, একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা হচ্ছে। আর যদি সত্যিই নমিনেশন বাতিল হয়ে যেত, দেখতেন পুরো ভোটটাতে উনি কীরকম ত্রিং ব্রিং করে গোটা রাজ্য জুড়ে লাফাচ্ছেন, দেখতেন।
এবং এই নাম কেটে দেওয়া, খারিজ করে দেওয়া নিয়ে দেখতেন কীরকম সিম্প্যাথি আদায় করার চেষ্টা করতেন। উনি প্রার্থী হতে না পারলেও ওনার দলের অন্যদেরকে জেতানোর জন্যে উনি খুব লম্পঝম্প করতেন। হয়তো ভাবতেন এখন আমি প্রার্থী হইনি, আগে দলকে জিতিয়ে আনি, পরে আবার মুখ্যমন্ত্রী তো আমি হয়ে যাব ক্ষমতায় এলে, পরে আবার অন্য জায়গা থেকে জিতে যাব, যেমনটা নন্দীগ্রামে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এটাকে উনি কিন্তু ইউজ করতেন। আর উনি এত মিথ্যে কথা এত গুছিয়ে বলতে পারেন, ওনার কাছে সত্যিই মানে খুঁজে পাওয়া ভার। মানে এরকম, যদিও আমরা বুঝতে পারি উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু একেবারে পুরো কনফিডেন্স নিয়ে মিথ্যে কথা বলেন, যেন কিছুই জানেন না, পুরো খাঁটি কথা বলছেন। ফলে সেই সুযোগটা শুভেন্দু অধিকারীও দিলেন না, দিতে চাইলেন না, যে না ওনাকে তো আমি এমনিই হারাবো। এখন যদি ওনার এই বিষয়ে আমিও অবজেকশন দিই ওনাকে, ওনার নমিনেশন বাতিল করার জন্য, তাহলে উনি কিন্তু কার্যত শহীদ হয়ে যাবেন, উনি সিম্প্যাথি আদায় করবেন। এটা করে উনি আবার ওই যেমন পা ভেঙে যেমন সিম্প্যাথি আদায় করেন, তেমনি নাম কেটে দিচ্ছে, নাম কেটে দিচ্ছে, নাম কেটে দিচ্ছে। এমনি দেখছেন তো এসআইআর নিয়ে কত কী করছেন। তাই নাম কেটে দেওয়া নিয়ে, মানে ওনার নমিনেশন খারিজ করে দেওয়া নিয়ে অনেক লম্পঝম্প করতেন। সেই জন্যই শুভেন্দু অধিকারীও কোনো অবজেকশন দেয়নি এবং দলের তরফ থেকেও দেওয়া হয়নি। এটা দর্শক এটাও আমি খবর নিয়ে কথাটা বলছি। তো এই হচ্ছে বিষয়। ফলে উনি যে কথা আজকে বলেছেন কেশিয়ারির এই ময়দানে, ডাহা মিথ্যে কথা বলেছেন, উনি তথ্য গোপন করেছেন। আর যারা কাউন্টার এফিডেভিট জমা করেছেন, তথ্য দিয়ে কাউন্টার এফিডেভিট জমা করেছেন, উনি বেঁচেছেন জাস্ট জ্ঞানেশ কুমারের দয়াতে আর শুভেন্দু অধিকারীদের নো অবজেকশন দেওয়াতে, মানে অবজেকশন না দেওয়াতে। বুঝেছেন? এই হচ্ছে টোটাল গল্প। এবার বলুন আপনারা কি বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।